অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচনের মাধ্যমে একটি তথাকথিত বৈধ সরকারকে বসিয়ে বিদায় নিয়েছে, কিন্তু তাদের এক্সটেনশন তারেক রহমানের ঘাড়ে দিয়ে গেছে বড় ধরনের বোঝা এবং প্রশ্ন। যেমন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কি ইউনূস সরকার গুম করেছে? না হলে তার কোনো খোঁজ নেই কেন বিগত 18 মাসেও? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একটি নজিরবিহীন ঘটনার সম্মুখীন হয়েছে দেশবাসী। দেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী রহস্যজনকভাবে নিখোঁজ গত 18 মাস যাবৎ। ইউনূস সরকারের আমলে যার সন্ধান পাওয়া যায়নি, তার খোঁজ খবর নিতে তারেক রহমানের সরকারও বেশি আগ্রহী নয়। সংসদে দাঁড়িয়ে সংসদ নেতা হিসাবে তারেক রহমান বলে দিলেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই। অথচ আমরা জানি যে ডেপুটি স্পিকার এখন কারাবন্দী। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এক এক সময়ে এক এক রকম খবর প্রকাশিত হচ্ছে। অর্থাৎ একদিকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই, অন্যদিকে সরকারি সূত্রে পরস্পর বিরোধী তথ্য আসছে তার অবস্থান নিয়ে। 2024 সালের 5ই আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের দিন স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন বলে জানা যায়। সেদিন দুপুর 1:45-র দিকে যখন শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়, তখন তিনি স্বামী এবং তার ছোট ছেলেকে নিয়ে তড়িঘড়ি করে সংসদ ভবনের সরকারি বাসভবন ত্যাগ করেছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে। সেদিন থেকেই শুরু হয় তার আত্মগোপনের জীবন। প্রায় 1 মাস পর 2রা সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান বলেও আমরা জানতে পারি। এসব সবই আমরা জানতে পারি কিভাবে? দেশের ভেতর ইউনূসের প্রোপাগান্ডা সচিব নিয়ন্ত্রিত, মানে সেই ডাস্টবিন শফিক নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রকাশিত সংবাদ থেকে। কিন্তু এই পুরো সময়কালে এবং পরবর্তী 1.5 বছরে তার প্রকৃত অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিয়ে। 2025 সালের জানুয়ারিতে সরকারি সূত্র নিশ্চিত করেছিল যে ডক্টর শিরীন শারমিন গোয়েন্দা নজরদারিতে আছেন এবং রাজধানীর একটি অভিজাত এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্য যদি সত্য হয়, তাহলে প্রশ্ন জাগে ইউনূস সরকার তার অবস্থান সম্পর্কে অবহিত ছিল কিনা, থাকলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, নাকি তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর যদি অবহিত ছিল, মানে অবহিত যদি থাকেই, তাহলে তাকে কেন আইনের আওতায় আনা হয়নি বা তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি? প্রশ্নটি শুধু একজন সাবেক স্পিকারের অনুপস্থিতি নিয়ে নয়, বরং এটি একটি রাষ্ট্র ব্যবস্থার ভেতর ঘটে যাওয়া গভীর সংকটের প্রতিচ্ছবি। যিনি টানা 4 মেয়াদে জাতীয় সংসদের স্পিকার ছিলেন, যিনি সংবিধানের সুপ্রতিষ্ঠিত রীতি অনুযায়ী রাষ্ট্রের দ্বিতীয় উচ্চতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন, তার হঠাৎ অন্তর্ধান কোনো সাধারণ রাজনৈতিক বিষয় হতে পারে না। এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতার চরম উদাহরণ। কিংবা জুলাইতে যে একটি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল হয়েছে এবং ক্ষমতা দখলের পরে পূর্ববর্তী সরকারের সবাইকে যে এলিমিনেট করার চেষ্টা ছিল, সেটাই প্রমাণ করে। 2024 সালের 5ই আগস্ট যখন তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হচ্ছে, তখন ডক্টর শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে ছিলেন, যে কথা আমরা বললাম একটু আগে। সেদিন তার সরকারি বাসভবনে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতার মধ্যে তিনি কোনো প্রোটোকল ছাড়াই স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে যান বলে খবর বেরোয়। এরপর থেকে তার অবস্থান নিয়ে শুরু হয় নীরবতা। 27 দিন পর 2রা সেপ্টেম্বর তিনি অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু সেই পদত্যাগপত্র কোথা থেকে পাঠানো হয়েছে, কোন পরিবেশে তিনি ছিলেন, কোন শর্তে, তা আজও অজানা। সরকার পরিবর্তনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের করা হয় একাধিক, সবগুলোই হত্যা মামলা। রংপুরে এক হত্যা মামলায় তাকে আসামি করা হয়, যেখানে অভিযোগ করা হয় তার নির্দেশে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত শেষ হয়নি, কেউ গ্রেপ্তারও হয়নি। অথচ এই মামলার নামে তাকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু নজরদারির নামে কি তাকে আসলে আটকে রাখা হয়েছে, নাকি তাকে নিখোঁজ করার পেছনে রয়েছে রাজনৈতিক কোনো প্রতিহিংসা?
2025 সালের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শিরীন শারমিন চৌধুরী সম্পর্কে সরকারের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। কেউ কেউ বলছেন তিনি পাসপোর্ট ছাড়াই স্থলপথে ভারত চলে গেছেন, আবার কেউ বলছেন তিনি ঢাকাতেই আছেন, কিন্তু গোপনে। কিন্তু এই দ্বিমুখী তথ্য কি বলে? এটি কি সরকারের দায়িত্বহীনতা নাকি সুপরিকল্পিতভাবে তথ্য গোপনের চেষ্টা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, তাই তাকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, তিনি যদি সত্যি দেশে থেকে থাকেন তাহলে কেন তিনি প্রকাশ্যে আসছেন না? কেন তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য আসছে না? কেন তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকার কথা শোনা গেলেও পরিবারের অন্যান্য সদস্যরা নিখোঁজ? এই নীরবতা কি তার ইচ্ছাকৃত আত্মগোপন, নাকি রাষ্ট্র তাকে গুম করে ফেলেছে? আরো গভীর প্রশ্ন, তাকে যদি গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়ে থাকে তাহলে সরকার কেন বলতে পারছে না তিনি কোথায় আছেন? কেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন তিনি জানেন না সাবেক স্পিকার কোথায়? তারেক রহমানের এই বক্তব্য কি নিখোঁজের দায় সরকারের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা নয়, নাকি এটি একটি রাজনৈতিক বার্তা যে যারা আগের শাসক গোষ্ঠীর অংশ ছিলেন তাদের জন্য ন্যায় বিচার বা মানবাধিকারের কোনো স্থান তারেক রহমানের কাছেও নেই? একটি জোড়াতালির নাটকে সংসদ গঠিত হলো, সংসদ শুরুও হলো। সংসদ নেতা সংসদে দাঁড়িয়ে বললেন যে সাবেক স্পিকার ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই। একজন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এরকম দুজন মানুষের নিখোঁজ সংবাদ দিতে পারেন এবং তারপর তাদের খুঁজে বের করার দায় এবং দায়িত্ব যে রাষ্ট্রের হাতে যায় সে কথা এই বসানো প্রধানমন্ত্রীর বোঝার কথা নয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো বারবার আইনের শাসন, সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনার কথা গাল ভুলে উচ্চারণ করছেন। এখন কি তাহলে তার দায়িত্ব না জাতির কাছে জানানো যে শিরীন শারমিন চৌধুরীকে কি ইউনূস সরকার হত্যা করেছে, নাকি তিনি কোথাও জীবিত আছেন? তিনি কি দেশ ত্যাগ করেছেন, নাকি দেশের ভেতরেই কোনো আয়না ঘরে বন্দী আছেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী? রাষ্ট্রকে এটা জানাতে হবে, না হলে রাষ্ট্র যে ফাংশনাল, রাষ্ট্র যে আসলে কার্যকর, সেটা আসলে প্রমাণ করার কোনো উপায় তারেক রহমানের সরকারের হাতে আর নেই। সময় এগুচ্ছে, মানে নতুন সরকার বলে আর সময় মানুষ তাদেরকে দেবে না। ভালো থাকবেন সবাই।